স্ট্যাটিক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা ডব্লিউপি মেন্স 2018-র 25টি যে জিকে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকবে। প্রিভিয়াস ইয়ার যদি আমরা না সলভ করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা সম্বন্ধে কোনো আইডিয়া আসবে না যে কেমন টাইপের কোশ্চেন আসে। তাই আমাদের কিন্তু আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করে নিতে হবে উইথ ডিটেলসে। আজকে যে ক্লাসটা করানো হবে এখান থেকে তোমরা ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য কিন্তু একটা আইডিয়া করে নিতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন আসতে চলেছে। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। লড়াই নয়, শান্তি চাই, শান্তি বজায় রাখতে কিন্তু উর্দি চাই। তাই এটাই আমাদের শেষ টার্গেট করে নিতে হবে যে এইবারের পরীক্ষা যখন হবে আমাদের অবশ্যই কিন্তু একটি সিট আমাদের নিয়ে নিতে হবে, অর্থাৎ একটি উর্দি আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে। তাই বেশি কথা না বলে আমরা ক্লাসটা স্টার্ট করব, তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট কোশ্চেন দেখে নাও, সূর্যের শক্তির প্রধান উৎস বা সোর্স কি? অপশন এ নাইট্রোজেন ও ক্লোরিন, অপশন বি হাইড্রোজেন ও হিলিয়াম, অপশন সি হিলিয়াম ক্লোরিন, অপশন ডি হাইড্রোজেন ও নাইট্রোজেন। কোশ্চেন চলাকালীন তোমরা কিন্তু আমার সাথে সাথে অ্যান্সারগুলো করবে এবং কমেন্ট সেকশনে জানাবে, তারপর আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে। এই সূর্য শক্তির প্রধান উৎস হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন ও হিলিয়াম। একটু ডিটেলসে জেনে নেব। সূর্য শক্তির প্রধান উৎস নিউক্লিয়ার সংযোজন। এই যে হাইড্রোজেন হিলিয়াম উৎপন্ন হচ্ছে এটাকে বলে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন এটাকে ইংলিশে কি বলে অনেক সময় আমরা ভুলে যাই, ইংলিশে আমরা নামটা মনে রাখবো নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, FUSION। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? ভালো করে আমরা কোশ্চেনটা পড়বো, শেষে দেওয়া আছে নয়। অপশন এ ফোরট্রেন, অপশন বি ম্যাকইন্টোশ, অপশন সি কোবাল, অপশন ডি প্রোলগ। তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে করতে থাকবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? এই বিকল্প 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যাকইন্টোশ। এই ম্যাকইন্টোশটা কি? এটা একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। এই কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন ডব্লিউপি কেপিতে আসে। আমি এই কম্পিউটার রিলেটেড একটা ক্লাস করে দেবো যেখানে আমরা 150-এর ওপরে কোশ্চেন আলোচনা করব। তোমরা যদি ওই কোশ্চেনগুলো পড়ে নিতে পারো তাহলে কিন্তু আর কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন পড়তে হবে না। আর বাকি যে ফোরট্রেন, কোবাল, প্রোলগ এগুলো কিন্তু কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই ম্যাকইন্টোশটা কি না? এটা একটা অপারেটিং সিস্টেম। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্য হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছেন? হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছেন কোন রাজ্য? অপশন এতে দেখে নেব রাজস্থান, অপশন বিতে দেওয়া আছে কেরালা, অপশন সিতে হিমাচল প্রদেশ এবং অপশন ডিতে কর্ণাটক। বিকল্প অপশনগুলির মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ হনুমানকে ক্ষতিকর পশু বলে কিন্তু ঘোষণা করেছে। রাইট। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখে নাও, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ভিভিয়া ইম্পর্টেন্ট একটা টপিক, আমি জাস্ট কোশ্চেনটাকে ইম্পর্টেন্ট বলবো না, এই টপিকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই বিভিন্ন খেলার সাথে যুক্ত কাপ আমাদের কিন্তু পড়তেই হবে, কোনো অপশনই নেই বাদ দেওয়ার, কারণ এখান থেকে কোশ্চেন 100% আসে। অপশন এতে দেওয়া আছে ব্যাডমিন্টন, অপশন বি হকি, অপশন সি ক্রিকেট, অপশন ডি পোলো। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হকি। আমি কি কোশ্চেনটা জাস্ট এখানে পড়িয়ে চলে যাব? না, আমরা ডিটেলসে দেখে নেব আরও কিছু কাপ। ফার্স্ট দেওয়া আছে দেখো ফুটবল। ফিফা ফুটবলের সাথে যুক্ত কাপ দেখে নাও, ফিফা বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা আন্তর্জাতিক একটা ফুটবল। তার সাথে আছে ইউরো কাপ। এক সেকেন্ড আমি পেনের কালিটা চেঞ্জ করে নিই। এই যে ফিফা কাপ, তারপর আছে ইউরো কাপ, এটা কিন্তু ইউরোপিয়ান ফুটবল। কোপা কাপ ইম্পর্টেন্ট দক্ষিণ আমেরিকার ফুটবল। AFC এশিয়ান কাপ, AFC এশিয়ান কাপ এশিয়ান ফুটবল এটা। IFS শিল্ড ভারতের ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা এটি। ডুরান্ড কাপ ইম্পর্টেন্ট, ভিভিয়া ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে পাশে। ডুরান্ড কাপ এটা কিন্তু ভারতের সবচেয়ে পুরাতন ফুটবল টুর্নামেন্ট। রঞ্জিত ট্রফি, রোভার্স কাপ ভারতীয় ফুটবল টুর্নামেন্ট। এবার আমরা দেখে নেব হকি।
হকি বিশ্বকাপ, হকি ওয়ার্ল্ড কাপ, আন্তর্জাতিক হকি এটা সুলতান আজলান শাহ কাপ, ভিভিআই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবো। সুলতান আজলান শাহ কাপ আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা হচ্ছে আন্তর্জাতিক হকি। অ্যান্ড লাস্ট আগা খান কাপ, ভিভিআই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবো। আগা খান কাপ কিন্তু হকি খেলার সাথে যুক্ত, এটি একটি ঐতিহ্যবাহী হকি প্রতিযোগিতা। নেক্সট দেখে নেবো আমরা ক্রিকেট। আইসিসি বিশ্বকাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা আমরা জানি সবাই। টি-20 বিশ্বকাপ, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, আন্তর্জাতিক টি-20, এটাও আমরা জানি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, আমরা সেটাও জানি। আন্তর্জাতিক ক্রিকেট, রঞ্জি ট্রফি, ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের এটা একটা ট্রফি। দলীপ ট্রফি বা দুলীপ ট্রফি, দলীপ লেখা থাকে কোথাও, দলীপ, দল অয় দীর্ঘই প, এটাও তোমরা পাবে। দলীপ ট্রফি ভারতের ঘরোয়া ক্রিকেট, ভিভিআই ইম্পর্টেন্ট। দেওধর ট্রফি, দেওধর ট্রফি, এটা দেওধর ট্রফি, ও হবে এটা, একটু কারেকশন করে নিও, এটা ও হবে, স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, ইংলিশে ঠিক লেখা আছে। এটা কিন্তু দেওধর ট্রফি। ভারতীয় লিস্ট এ ক্রিকেটের এটা ইরানি ট্রফি, ভিভিআই ইম্পর্টেন্ট, ভারতের ঘরোয়া ক্রিকেট। বর্ডার গাভাস্কার ট্রফি, ভারতের অস্ট্রেলিয়ান টেস্ট সিরিজ, এটা অ্যাশেজ ট্রফি, স্টার মার্ক দিয়ে রাখবে, ভিভিআই ইম্পর্টেন্ট, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর আছে দেওধর ট্রফি, এটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, দলীপস ট্রফি। নেক্সট টেনিস। টেনিস কি উইম্বলডন, উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম টেনিস, এটা ভিভিআই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবো। ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস, এটাও স্টার্ট দিয়ে রাখবো, ইম্পর্টেন্ট। ইউএসএ ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস, এটাও স্টার্ট দিয়ে রাখবো। অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস, বিভিন্ন পরীক্ষায় এসেছে। ডেভিস কাপ, ভিভিআই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবো। ডেভিস কাপ পুরুষদের আন্তর্জাতিক দলীয় টেনিস। ফেড কাপ মহিলাদের আন্তর্জাতিক দলীয় টেনিস, ভিভিআই ইম্পর্টেন্ট। এখানে যতগুলো দেওয়া আছে টোটাল 6, আমাদের কিন্তু ছটায় মুখস্থ করে রাখতে হবে, ছটায় আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনে। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? বিকল্প অপশনগুলো দেখে নেব। 16.8%, বি 78.09%, অপশন সি 0.04%, অপশন ডি 20%। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 78.09%। এবার আমরা একটু ডিটেলসে দেখে নেব। গ্যাসের নাম এক পাশে দেওয়া আছে, এক পাশে দেওয়া আছে বায়ুমণ্ডলের পরিমাণ, ভলিউম অনুযায়ী দেওয়া আছে, আমরা সেগুলোকে একটু দেখে নেব। দেখো ফার্স্ট দেওয়া আছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত আছে না 78.08%, আমরা এইমাত্র আলোচনা করলাম, আমাদের ওই কোশ্চেনের 5 নম্বর কোশ্চেন অ্যান্সার ছিল এটা। এবার আছে অক্সিজেন কত আছে 20.95%, কোথাও তোমরা এটা 20% অপশানে পাবে, তাহলে আমরা 20টাই টিক দিয়ে আসবো। আর্গন কত? আর্গন আছে 0.93%। কার্বন ডাইঅক্সাইড CO2 আছে 0.041%। এবং নিয়ন আছে কত? নিয়ন আছে দেখে নাও 0.0018%। হিলিয়াম আছে আমাদের 0.0005%। মিথেন আছে CH4 0.00018%। ক্রিপ্টন কত আছে? ক্রিপ্টন আছে 0.0001%। হাইড্রোজেন আছে 0.00005%। এবং ওজন যেটা পরিবর্তনশীল ট্রেস পরিমাপ, ওজন কিন্তু O3, সংকেতটা আমরা মনে রাখবো, ওজনের কিন্তু O3 লেখা হয়। কাউকে কোথাও এগুলোকে কপি করতে হবে না, আমরা এই ক্লাসের পিডিএফটা তোমাদের আমি ফ্রি দিয়ে দেবো। কোথায় দেবো সেটা আমি ক্লাসের শেষে জানিয়ে দেবো, যে তোমরা এই পিডিএফটা কোথায় পাবে সেটা আমরা ক্লাসের শেষে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। জাস্ট দেখো কোশ্চেনগুলো কেমন করে সাজানো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জাস্ট করিয়ে চলে যাচ্ছে না, পুরো ডিটেলস দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। জার্মান সিলভার তৈরিতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? অপশন এ তামা টিন সীসা, অপশন বি তামা সীসা নিকেল, অপশন সি তামা টিন লোহা, না অপশন ডি তামা দস্তা নিকেল। 6 নম্বর প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামা দস্তা নিকেল। এবার আমরা একটু এই কোশ্চেনের ডিটেলস তোমাদের লাগবে না, এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ভিভিআই একটা টপিক, আমি এগুলো সমস্ত ডিটেলসে করিয়ে দেব, যে কোনটা আসে, যে কাঁসা কোনটা দিয়ে তৈরি হয়, সেগুলো কিন্তু কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়, সেগুলো আমরা সব পরে পরে আলোচনা করব। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। দার্শনিকের উল বা ফিলোসফার্স উল কাকে বলা হয়? অপশন এ দেওয়া আছে জিঙ্ক রোডাইড, অপশন বি জিঙ্ক অক্সাইড, অপশন সি জিঙ্ক ক্লোরাইড, অপশন ডি জিঙ্ক নাইট্রেট। ভিভিআই ইম্পর্টেন্ট একটা টপিক, দার্শনিকের উল কোনটাকে বলা হয়, না সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিঙ্ক ক্লোরাইড। একটু আমরা ডিটেলস আলোচনা করব, দেখে নাও। বলেছে জিঙ্ক ব্রোমাইডের ব্যবহার আমরা দেখব। জিঙ্ক ব্রোমাইডের ব্যবহার কি না কোথায় ব্যবহার করা হয় জিঙ্ক ব্রোমাইড, না ফটোগ্রাফিতে, উন্নত মানের ছবি তোলার কাজে ব্যবহার করা হয়।
রেডিওগ্রাফির স্ক্রিন তৈরিতে ব্যবহার করা হয়, এক্স রে চিত্র উন্নত করতে ব্যবহার করা হয়, ব্যাটারি শিল্পে ব্যবহার করা হয় জিঙ্ক ব্রোমাইড, বিশেষ ধরনের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়, জারা প্রতিরোধক, ধাতুর মরিচা পড়া ঠেকাতে কিন্তু জিঙ্ক ব্রোমাইড ব্যবহার করা হয়। তারপর দেখে নাও জিঙ্ক ক্লোরাইড না ফ্ল্যাক্স হিসাবে ধাতুর ঝালাই ও ঢালাই কাজে ব্যবহার করা হয়। অপশন আবার 2 দেখে নাও শুষ্ক ব্যাটারিতে, ড্রাই সেল ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক ক্লোরাইড। 3 কাঠ সংরক্ষণে পোকামাকড় ও ফাঙ্গাস প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়। 4 দেখো টেক্সটাইল শিল্প, কাপড়ের শক্তি বাড়াতে ব্যবহার করা হয়। এবং 5 ডিওডোরেন্ট, ডিওডোরেন্ট ও জীবাণুনাশক এর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকার কারণে কিছু প্রসাধনীতে ব্যবহার করা হয়। এবার দেখানো এখানে দেওয়া আছে জিঙ্ক অক্সাইডের ব্যবহার প্রসাধনীতে ব্যবহার করা হয়, যেমন সানস্ক্রিন, ট্যালকম পাউডার, মেকআপ পণ্যতে ব্যবহৃত হয়, ওষুধে ব্যবহৃত হয়, চর্মরোগের মলম ও শিশু ডায়াপার, র্যাশ প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়। রাবার শিল্পে টায়ার ও রাবারের উৎপাদনে ফিলার হিসেবে ব্যবহার করা হয় কি জিঙ্ক অক্সাইড। সিরামিক ও কাঁচ শিল্পে সিরামিক, গ্লাস ও রং উৎপাদনে ব্যবহৃত হয়। এবং 5 ইলেকট্রনিক্সে কিছু আধুনিক ইলেকট্রনিক ডিভাইসের সেমি কন্ডাক্টর উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে জিঙ্ক অক্সাইড। এবার লাস্ট দেখে নাও জিঙ্ক নাইট্রেট সার হিসাবে ব্যবহার করা হয় উৎপাদন, উদ্ভিদের জন্য জিঙ্ক সরবরাহ করতে ব্যবহৃত হয়। এই সার থেকে মনে আসলো যে ধূসর বিপ্লবের সাথে কিন্তু সার যুক্ত, ধূসর বিপ্লবের সাথে কিন্তু সার যুক্ত, আমরা মনে রাখবো বিভিন্ন পরীক্ষায় আসে। যেহেতু এটা এই টপিকের কোশ্চেন না থাক, যেহেতু এখানে সার কথাটা এসেছে, তাই আমরা এখানে বলে দিলাম যে সার কিন্তু ধূসর বিপ্লবের সাথে যুক্ত। 2 দেখে নাও রাসায়নিক বিশ্লেষণে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা ব্যবহৃত হয়। টেক্সটাইল ও ডাইং শিল্পে কাপড় রং করার কাজে ব্যবহৃত হয় কি জিঙ্ক নাইট্রেট। ধাতু সংরক্ষণে এটি ধাতব পদার্থের মরিচা প্রতিরোধ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। মরিচা প্রতিরোধ হিসাবে কি কি ব্যবহার করা হয় দেখো, এখানে আমরা জিঙ্ক ব্রোমাইডও ব্যবহার করা হয়, জিঙ্ক নাইট্রেটও ব্যবহার করা হয়ে থাকে। এই যে নোটসগুলো বলো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? অপশন এ পামির মালভূমি, অপশন বি আনাতোলিয়ান মালভূমি, অপশন সি তিব্বত মালভূমি, অপশন ডি ডেকান মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি হয়ে যাবে অপশন সি তিব্বত মালভূমি। একটু ডিটেলস আমরা দেখে নেব, অবস্থান আগে দেখে নেব। তিব্বত মালভূমি কোথায় আছে? তিব্বত মালভূমি আছে দেখে নাও তিব্বত, এখানে আছে পামির মালভূমি। অবস্থান অনুযায়ী দেখবো তিব্বত আছে চীন, ভারত, নেপাল, ভুটানে। পামির মালভূমি আছে তাজিকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তানে। গড় উচ্চতা দেখে নেব তিব্বত মালভূমির 8,500 মিটার, আর এখানে পামির মালভূমি 3,600 মিটার থেকে 4,000 মিটার পর্যন্ত। আয়তনে দেখে নাও 25 লক্ষ বর্গ কিলোমিটার তিব্বত মালভূমি, পামির মালভূমি 1 লক্ষ বর্গ কিলোমিটার। নাম দেখে নেব, তিব্বত মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, রূপ অব দ্য ল্যান্ড ওয়ার্ল্ড, এবং পামির মালভূমিকে পাহাড়ের জননী, মাদার্স অফ মাউন্টেন্স বলা হয়। উল্লেখযোগ্য নদী দেখে নেব, তিব্বত মালভূমি ব্রহ্মপুত্র, গঙ্গা, ইয়াংজি, পামির মালভূমি অক্সাস, সিরদরিয়া ইত্যাদি। ক্লিয়ার, রাইট? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। কেলভিন কিসের একক? অপশন এ কম্পন, অপশন বি তাপ, অপশন সি তাপমাত্রা, না অপশন ডি ভর। কেলভিন কিসের একক? না কেলভিন হয়ে যাবে অপশন সি তাপমাত্রার একক। একটু আমরা ডিটেলস সে দেখে নেব। আচ্ছা, কম্পনের একক কি? কম্পনের একক কি? না কম্পনের একক হয়ে যাবে হার্জ। কম্পনের একক কি? হার্জ। তাপের একক কি? তাপের একক জুল। ভরের একক কি? কেজি, কিলোগ্রাম। আর কেলভিনের কিসের একক? কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। 10 নম্বর প্রশ্ন দেখে নেব, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? অপশন এ আইসোমার, অপশন বি আইসোবার, অপশন সি আইসোটোন, না অপশন ডি আইসোটোপ। বিভিন্ন মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা 1, এটা ট্রিক্স একটা আমার ভিডিও করে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে, বা আমি এখানেও বলে দেবো। এখানেও কি না কি এক আছে নিউটন, শেষে কি আছে ন, কোথায় আছে ন দেখো আইসোটোন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইসোটোন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? আইসোটোন। কিভাবে? না নিউটন সংখ্যা 1 বলেছে, প্রোটন সংখ্যা ভিন্ন, টোন ন আছে, সেখান থেকে সে আমি আমার আইসোটোন। একটু ডিটেলসে দেখে নেব। আইসোমার দেখে নাও কি বলেছে এখানে। আইসোমার, আইসোমার হলো সেই পরমাণু যা যৌগ যাদের একই পরমাণু সংখ্যা জেড এবং একই ভর সংখ্যা এ থাকে, কিন্তু অভ্যন্তরীণ গঠন বা শক্তিস্তর ভিন্ন হয়। এটি মূলত নিউক্লিয়ার আইসোমারিজম বা রাসায়নিক আইসোমারিজম হিসেবে দেখা যায়। উদাহরণ কি দেওয়া আছে? না টেকনেটিয়াম 99m এবং টেকনেটিয়াম 99 বা TC99।
আচ্ছা দুটো রিপিট হয়ে গেছে, এটা মুছে ফেলো। টেকনেটিয়াম 99 মিটার। এবার আমরা একটু দেখে নিই যে আইসোমার কিভাবে বুঝবো, আইসোমার কি হবে। এটা তোমাকে মনে দেখো, পরমাণু যৌগ যাদের একই পরমাণু সংখ্যা এবং একই ভর সংখ্যা থাকে তাদের অভ্যন্তরীণ গঠন বা শক্তি স্তর ভিন্ন, এটি মূলত নিউক্লিয়ার আইসোমারিজম বা রাসায়নিক আইসোমারিজম হিসেবে দেখা যায়। আইসোবার দেখে নাও, আইসোবার হলো সেই পরমাণুগুলি যাদের ভর সংখ্যা এক। আইসোমার ভর সংখ্যা এক, আছে আইসোবার। আইসোমারটা আমরা মনে রাখবো, বাকি ভর এখানে দেখে নেবো। ভর সংখ্যা এক হলে তাকে বলবো আইসোবার, বাকিটা আমার পড়ারই দরকার নেই। কি হবে, যেমন আর্গন হবে, ক্যালসিয়াম হবে, পটাশিয়াম হবে, ভর সংখ্যা এক 40, কিন্তু তাদের পরমাণু সংখ্যা ভিন্ন, তাই এগুলো আইসোবার। এই যে ভর সংখ্যা এক, ভর ফর আইসোবার। এবার আসছে আইসোটোন, এইমাত্র আলোচনা করেছিলাম আইসোটোন কি, নিউটন সংখ্যা এক এন, নিউটন দন্তেন্য শেষে, তাই দেখো আইসোটোন কি, সেগুলো C14 কার্বন 14 নাইট্রোজেন 15 অক্সিজেন 16, নিউটন সংখ্যা 8, কিন্তু এদের পরমাণু সংখ্যা জেড এবং ভর সংখ্যা এ ভিন্ন, তাই এগুলি কিন্তু আইসোটোন। এবার দেখে নাও লাস্ট আইসোটোপ। আইসোটোপ কি না, বিভিন্ন পরমাণু যাদের পরমাণু সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, পরমাণু সংখ্যা প দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে হয়ে যাবে আইসোটোপ। প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা আলাদা থাকে। উদাহরণ কি, এখানে হাইড্রোজেন এবং কার্বনের আইসোটোপগুলি একই মৌলের হলেও তাদের নিউটন সংখ্যা কিন্তু আলাদা। এটার পুরো শর্ট ট্রিক্স কিভাবে মনে রাখার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। তোমাদের কোথাও খুঁজতে হবে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে আরও এটা জলের মতো সহজ হয়ে যাবে। একটু তাহলে আমরা কি জানলাম এখান থেকে একটু দেখে নিই। আইসোমার কিনা একই পরমাণু ভিন্ন শক্তিস্তর বা কনফিগারেশন। আইসোবার কি না ভর সংখ্যা এক কিন্তু পরমাণু সংখ্যা জেড ভিন্ন। আইসোটোপ কি না নিউটন সংখ্যা, আইসোটোন ন ফর নিউটন একই কিন্তু পরমাণু সংখ্যা জেড ভিন্ন। আইসোটোপ কি পরমাণু সংখ্যা এক, ওই যে পরমাণু এখানে এখানে মিলে যাচ্ছে কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ক্লিয়ার। নেক্সট দেখে নাও 11 নম্বর প্রশ্ন, এখানে আমরা দেখে নেব ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। অপশন এ ইন্দোর, অপশন বি ভাদোদারা, অপশন সি নাগপুর, অপশন ডি আমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আমেদাবাদ। একটু ডিটেলস দেখে নেব। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা কোথায় অবস্থিত না, গুজরাটে অবস্থিত। কোয়েম্বাটুরকে কি বলা হয়, ভারতের সাউথ ম্যানচেস্টার, অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলে কোনটা হয়ে যাবে, কোয়েম্বাটুর, সেটা কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। কানপুর কোনটা না, উত্তর ভারতের ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশে। ভীমাওয়ারম কোথায়, ম্যানচেস্টার অফ অন্ধ্রপ্রদেশ কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। লুধিয়ানা কি, ম্যানচেস্টার অফ পাঞ্জাব কোথায় অবস্থিত না, পাঞ্জাবে অবস্থিত। এগুলো আমরা একটু ডিটেলসে ভালো করে পড়ে নেব, ভিভিআই টপিক। তোমরা অবশ্যই পিডিএফটা যখন হাতে পাবে ভালো করে একবার দেখে নেবে। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, অপশন এ হোয়াংহো, অপশন বি নীল, অপশন সি আমাজন, অপশন ডি মিসিসিপি মিসৌরি। পৃথিবীর দীর্ঘতম নদী হয়ে যাবে অপশন বি নীল নদী। একটু ডিটেলসে দেখে নেব নীল বা নাইল নদীর বিস্তারিত তথ্য, এটাকে নীল বা নাইলও বলা হয়। একটু ডিটেলসে দেখে নেব, দেখে নাও। দৈর্ঘ্য কত না, প্রায় 6650 কিলোমিটার বা 4132 মাইল। উৎস কি না, বুরুন্ডি বা রুয়ান্ডা, হোয়াইট নাইল বা হোয়াইট নীল ও ইথিওপিয়া ব্লু লাইন। বাহিত দেশ কোটি, 11টি দেশ কি, বুরুন্ডি, রুয়ান্ডা, তানজানিয়া, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, মিশর এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সমুদ্রগামী কোনটি, ভূমধ্যসাগরে। গুরুত্ব কি, এটি মিশরের প্রধান জীবনরেখা এবং ঐতিহাসিক সভ্যতার কেন্দ্র। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম। এবার আসছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি না, আমাজন নদী। কোনটা না, আমাজন নদী। রাইট। দৈর্ঘ্য কি, প্রায় 6400 কিলোমিটার, 3980 মাইল। অবস্থান কোথায় না, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এখানে কমা হবে। বিশেষত্ব কি না, পানির পরিমাণ অর্থাৎ জলের পরিমাণ ও বনাঞ্চলের জন্য বিখ্যাত। বিশ্বের বৃহত্তম নদী ব্যবস্থা আছে এখানে। সংক্ষেপে আমরা একটু দেখে নেবো কি না, দৈর্ঘ্য অনুসারে দীর্ঘতম নদী নাইল নদী বা নীল নদী, আর জলপ্রবাহ অনুসারে বৃহত্তম নদী আমাজন নদী। জলপ্রবাহ অনুসারে বৃহত্তম নদী আমাজন নদী, আর দৈর্ঘ্য অনুসারে দীর্ঘতম নদী হয়ে যাবে নীল নদী। রাইট। নেক্সট দেখে নাও 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না। অপশন এ লোহা, অপশন বি রূপা, অপশন সি ব্রোঞ্জ, না অপশন ডি তামা। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না। এখানে তামার ব্যবহারটা খুব বেশি পরিমাণে ছিল। 14 নম্বর প্রশ্ন দেখে নেব, সম্প্রতি সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট
বোর্ডকে কাজে নিযুক্ত করা হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি কর্ণাটক। এখানে কেউ কেপি দেখে কলকাতা ভেবে কেউ পশ্চিমবঙ্গ টিক করে দিয়ে চলে আসবে না, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটক, সরি অপশন সি কেরালা। সম্প্রতি সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোর্ডকে কাজে নিযুক্ত করেছে? না কেরালা। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশন এ নর্মদা, অপশন বি গোদাবরী, অপশন সি কাবেরী, না অপশন ডি কৃষ্ণা। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন চলাকালীন অ্যান্সারগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলে নেবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। একটু ডিটেলসে দেখে নেব, দেখে নাও। গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কাবেরীকে তামিলনাড়ুর গঙ্গা বলা হয়, কৃষ্ণা নদীকে কি বলা হয়? অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের গঙ্গা, তুঙ্গভদ্রকে বলা হয় হাম্পির গঙ্গা। এগুলো কিন্তু আমরা ভালো করে দেখে নেব, যে কোনো পরীক্ষায় কিন্তু আমাদের এগুলো চলে আসতে পারে। 16 নম্বর প্রশ্ন দেখে নেব, নিম্নের কোনটি খরিফ শস্য? অপশন এ পাট, অপশন বি শসা, অপশন সি আলু, না অপশন ডি গম। নিচের নিম্নের কোনটি খরিফ শস্য? না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাট। একটু ডিটেলসে দেখে নেব আমরা, দেখে নাও। খরিফ শস্য কখন হয়? না বর্ষাকালে হয়। কি? ধান, ভুট্টা, তুলা, আর আমরা এখানে আলোচনা করলাম পাট। বর্ষাকালে হয় পাট, তাহলে খরিফ শস্য হচ্ছে বর্ষাকালের ফসল। রবি শস্য কোনটা? না শীতকালে হয়, শীতকালে গম, সরিষা, ছোলা এগুলো হয়। জয়িদ শস্য কোনটা? না এই খারিফ আর রবি এর মিডিলে হয়, বা জয়িদ গ্রীষ্মকালে হয়, যেমন তরমুজ, ক্ষীরা এগুলো হয়ে যাবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? অপশন এ জল সংরক্ষণ, অপশন বি পরিবেশ সচেতনতা, অপশন সি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন ডি সাহিত্য। এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? না সঠিক উত্তর হবে অপশন সি বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অসামান্য অবদানের জন্য কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এই টপিকটা কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট, শুধু এই কোশ্চেনটা না, টপিকটাই পুরো ইম্পর্টেন্ট। বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত পুরস্কার আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে ফর ডব্লিউপি কেপির জন্য। একটু দেখে নেই ডিটেলস আমরা উপসংহারে কি দেওয়া আছে। না ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারের মধ্যে এটি একটি অন্যতম। 45 বছরের কম বয়সী বিজ্ঞানীদের গবেষণায় স্বীকৃতি দেওয়া হয়, সিএসআইআর কর্তৃক প্রদান করা হয় এবং ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। একটু আমরা ডিটেলসে দেখে নেব কারা পেয়েছেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। কে আছে? CN রাও পেয়েছেন পদার্থবিজ্ঞানে 1969 সালে। এবার আসছি রঘুনাথ মালেস্কর, রসায়নে পেয়েছেন 1982 সালে। কে রাধাকৃষ্ণন পেয়েছেন মহাকাশ বিজ্ঞানে 1998 সালে। গগনদীপ কাং পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে 2016 সালে। ভিভিআই ইম্পর্টেন্ট, আমরা এগুলোকে কিন্তু ভালো করে একটু পড়ে নেব। এখানেও 18 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? অপশন এ 73তম, অপশন বি 61তম, অপশন সি 42তম, না অপশন ডি 44তম। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে অপশন বি 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে সেটা আমরা একটু ডিটেলস এখানে দেখে নেব, যে 61তম সংবিধান সংশোধনী হয় কত? 1988 সালে। তাহলে সঠিক উত্তর কি হবে? কত সালে? 1988 সালে। ক্লিয়ার? এটা কি হয়েছিল? পাস হয়েছিল। একটু ভালো করে দেখবো, এটা কিন্তু পাস হয়েছিল। কার্যকরী হয়েছিল কবে? কার্যকরী হয়েছিল কিন্তু 1989, 1989 সালে কিন্তু এটা কার্যকরী হয়েছিল। একটু ডিটেলস এখানে দেখে নিই। না 61তম সংবিধান সংশোধন আইন 1988-তে পাস হয়েছিল, এই যে 19শে ডিসেম্বর 1988। কার্যকরী কবে হয়েছিল? 28শে মার্চ 1989। সংবিধান কোন অনুচ্ছেদে সংশোধন করার কথা বলা হয়েছে? না এই যে সংশোধন হয়েছিল এটা কত? না অনুচ্ছেদ 326, আর্টিকেল 326। এর উদ্দেশ্য কি ছিল? না যুব সম্প্রদায়ের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো ও গণতন্ত্রকে শক্তিশালী করাই ছিল এর মূল উদ্দেশ্য। রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? এই টপিকটা ইম্পর্টেন্ট, কোশ্চেন না, শুধু কিন্তু টপিকটা ইম্পর্টেন্ট। বিভিন্ন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে, সেগুলো ডিটেলস আমি ক্লাস করিয়ে দেবো। অপশন এ হকি, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি শুটিং, অপশন ডি টেবিল টেনিস। রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? না সঠিক উত্তর হবে অপশন সি শুটিং। ডিটেলসে দেখে নেই। খেলা শুটিং, 10 মিটার ও 25 মিটার পিস্তল ইভেন্ট। দেশ কিন্তু ভারতে হয়েছিল, বিশেষত্ব কিনা প্রথম ভারতীয় মহিলা ইনি, এই শুটিংয়ে প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে 2018-তে শুটিংয়ে স্বর্ণপদক জিতেছেন। কমনওয়েলথ গেমস 2010 ও 2014-তেও স্বর্ণপদক বিজয়ী। ISSA বিশ্বকাপেও পদক জিতেছেন তিনি।
20 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিভিআই ইম্পর্টেন্ট টপিক, ভিটামিন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন ডি। বলছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? না সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরি অপশন এ ভিটামিন সি। উত্তরটা হবে ভিটামিন সি, অপশন এ তে আছে। এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ কার সাথে যুক্ত? ভিটামিন এর ফলে কি হয়? ভিটামিন এর ফলে হয় রাতকানা। ভিটামিন এর ফলে রাতকানা রোগ হয়। ভিটামিন এ কে এর ফলে কি হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিটামিন ডি এর ফলে কি রোগ হয়? ভিটামিন ডি এর ফলে রিকেট রোগ হয়। এগুলো সব আমরা ডিটেলস আলোচনা করবো, নেক্সট স্লাইডে দেখে নাও। ভিটামিনের অভাবজনিত কিছু রোগের তালিকা আমরা দেখে নেব। ভিটামিন এ ফার্স্ট, রাসায়নিক নামটা কিন্তু আমাদের পড়তে হবে কি? ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। কি রোগ হয়? রাতকানা রোগ হয়, নাইট ব্লাইন্ডনেস, জেনারেলাইজও হয়, জেনারেলাইজড এবং এক্সেরোকথালমিয়াও হয়। এক্সেরোপথালমিয়াও রোগ হয়। ভিটামিন বি ওয়ান কি হয়? থায়ামিন, রাসায়নিক নাম কি? থায়ামিন। কি কি রোগ হয় ভিটামিন বি ওয়ানের ফলে? বেরি রোগ হয়, স্মৃতিভ্রংশ হয় বা স্মৃতিভ্রংশ হয়। ভিটামিন বি টু কি হয়? না এর আগে রাসায়নিক নামটা দেখে নেব কি? না রিবোফ্লাভিন বা রাইবোফ্লাভিন। চোখের সমস্যা হয়, ঠোঁট ফাটার সমস্যা হয়, জিহার প্রদাহ হয়। ভিটামিন বি থ্রি, রাসায়নিক নাম কি? নিয়াসিন। কি রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি থ্রি এর ফলে কিন্তু পেলেগ্রা রোগ হয়, ডায়রিয়া হয়, ডার্মাটাইটিস হয়, ডিমেনশিয়া হয়। ভিটামিন বি ফাইভ, রাসায়নিক নাম ভিভিআই ইম্পর্টেন্ট কি? না পেন্টাথেনিক অ্যাসিড, ক্লান্তি, অবসাদ, পেশির খিঁচুনি ইত্যাদি হয়। তারপর আসছি ভিটামিন বি সিক্স, রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। খিঁচুনি হয়, অবসাদ, রক্তশূন্যতা হয়। ভিটামিন বি সেভেন, রাসায়নিক নাম কি? বায়োটিন। চুল পড়া, ত্বকের সমস্যা, ক্লান্তি এসব রোগ হয়। ভিটামিন বি নাইন কি? রাসায়নিক নাম ভিভিআই ইম্পর্টেন্ট কি? না ফলিক অ্যাসিড, রক্তশূন্যতা হয়, গর্ভের শিশুর নিউরাল টিউব ডিফেক্ট হয়। ভিটামিন বি টুয়েলভ কি? রাসায়নিক নাম? না সায়ানোকোবালামিন। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। মেগালো ব্লাস্টিক, অ্যানিমিয়া, নার্ভের সমস্যা ইত্যাদি রোগ হয়। ভিটামিন সি এইমাত্র আলোচনা করলাম কি? রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কি রোগ হয়? স্কারবি রোগ হয়, মাড়ি থেকে রক্তপাত হয়, ক্ষত দেরিতে শুকায়। ভিটামিন ডি, রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিভিআই ইম্পর্টেন্ট, ভিটামিন ডি ক্যালসিফেরল। কি হয়? রিকেটস রোগ হয়, শিশুদের রিকেটস রোগ হয়, শিশুদের হাড় দুর্বলতা হয়ে যায়, বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন ই দেখে নাও, টোকোফেরল পেশি দুর্বলতা, নার্ভের সমস্যা, চোখের সমস্যা হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। এই টোটাল ভিটামিন আমরা আলোচনা করে নিলাম। আরেকটা আছে ভিটামিন কে দেখে নাও, রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। রক্ত জমাট বাঁধার সমস্যা, ব্লিডিং ডিসঅর্ডার্স। আমরা আগেই কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন মার্ক দিয়ে, যে ভিটামিন কি হবে? না সঠিক উত্তর হবে রক্ত জমাট বাঁধার সমস্যা হয়। রাসায়নিক নাম কি? ফাইলোকুইনিন। আমাদের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, শুধু ডব্লিউপি কেপি না, রেল বলো, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে আমাদের মুখস্থ করতে হবে। 21 নম্বর প্রশ্ন দেখে নাও, কি দেওয়া আছে? না নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি প্রথম কুমারগুপ্ত, অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি প্রথম কুমারগুপ্ত। ডিটেলসে দেখে নেব, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? না গুপ্ত সম্রাট কুমারগুপ্ত, মানে প্রথম কুমারগুপ্ত। বিকাশ করেন কে? হর্ষবর্ধন ও পাল রাজারা। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পরীক্ষায় আসে কিন্তু, কে হবে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। প্রতিষ্ঠাতা পাল বংশের কে? গোপাল। বর্তমানে ভারত সরকার 2010 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। এটি আবার উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এই যে ধ্বংস করেন কে? বখতিয়ার খিলজি 1202 খ্রিস্টাব্দে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছেন। আবার পুনরায় 2010 সালে ভারত সরকার কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরায় প্রতিষ্ঠা করেছেন। 22 নম্বর প্রশ্ন দেখে নেব, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এবার অপশন এবিসিডি দেওয়া আছে, এগুলোকে আমাদের কালক্রমে সাজাতে হবে, অর্থাৎ সময় কত কোন সালে কোনটা হয়েছিল সেই হিসাবে আমাদের কিন্তু সাজাতে হবে। প্রথমে কোনটা হয়েছিল সেইভাবে আমরা সাজাবো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, মানে কি? প্রথমে হচ্ছে স্বদেশী আন্দোলন, তারপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার 1 নম্বর, হোম রুল আন্দোলন 2, তারপরে আসছে আমাদের খিলাফত আন্দোলন 3, আইন অমান্য আন্দোলন 4। এবার আমরা ডিটেলসে দেখে নেব, এখানে ডিটেলস তালিকা দেওয়া আছে, আমরা ডিটেলস এগুলো দেখে নেব, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 থেকে 1911। মূল নেতৃত্ব দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল। কি কারণে শুরু হয়েছিল? না বঙ্গভঙ্গ বিরোধিতা এবং এর 1905 সালের বিভাজনের নীতি।
হোম রুল আন্দোলন হয়েছিল, দেখো এটা 11ই শেষ হয়েছিল, তারপরে 1916 থেকে 1918, তার মানে এটা আমার ফার্স্ট হয়েছিল। হোম রুল আন্দোলন আমার সেকেন্ড। 1916 থেকে 1918 বাল গঙ্গাধর তিলক অ্যানি বেসান্ত ছিলেন মূল নেতৃত্বে। ভারতীয়দের জন্য স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবি এখানে গড়ে উঠেছিল, সেই কারণেই এটা হয়েছিল। খিলাফত আন্দোলন, এটা 3 নম্বর, দেখো 1919 থেকে 1924 মোহাম্মদ আলী ও শওকত আলী ছিলেন মূল নেতৃত্বে। কি কারণে হয়েছিল না তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষা ও মুসলিম সংগতি প্রতিষ্ঠার কারণে। লাস্ট আমাদের 4 আইন অমান্য আন্দোলন, 1930 থেকে 1934 মহাত্মা গান্ধী ছিলেন মূল নেতৃত্বে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি আইন অমান্য ও অসহযোগিতার কারণেই এই যুদ্ধ হয়েছিল, আইন অমান্য আন্দোলনটা হয়েছিল। ক্লিয়ার? এগুলোকে আমরা ভালো করে দেখে নেবো, পিডিএফটা তোমরা যখন হাতে পাবে একটু ভালো করে এগুলোকে দেখে নেবে। 23 নম্বর প্রশ্ন দেখে নাও, কি দেওয়া আছে না অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অপশন এ নাইট্রোজেন অক্সাইড ও ক্লোরিন, অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি সালফার ডাইঅক্সাইড না নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? না সঠিক উত্তর হবে অপশন ডি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। ডিটেলসে আমরা দেখে নিই, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি না সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের জন্য হয়। প্রধান উৎস কি না কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র ও জীবাশ্ম জ্বালানি। প্রতিরোধ কিভাবে করব? না জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করব, কারখানায় ফিল্টার ব্যবহার করব, বৃক্ষরোপণ বেশি করে করব। বৃক্ষছেদন না, বৃক্ষরোপণ আমরা বেশি করে করব। 24 নম্বর প্রশ্ন দেখে নাও, ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? ভিভিআই ইম্পর্টেন্ট টপিক। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? অপশন এ শেখ আবদুল্লাহ, অপশন বি সি অরবিন্দ, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি কিরণ বেদি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিরণ বেদি। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? কিরণ বেদি। একটু ডিটেলসে দেখে নেই কিরণ বেদি কি ছিলেন, কে ছিলেন না অপশন দেখে নাও। প্রথমে দেওয়া আছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। এই কিরণ বেদি ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, প্রথম মহিলা আইপিএস অফিসার। তিহার জেলে বন্দীদের উন্নয়নের বড় ভূমিকা রাখেন তিনি। সমাজ সেবায় অবদানের জন্য রেমন ম্যাগসাসে পুরস্কার পান 1994 সালে। ভিভিআই ইম্পর্টেন্ট, এই কিন্তু কিরণ বেদি রেমন ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন 1994 সালে। আর ফ্রিডম বিহাইন্ড বার্স বইটি কারাগার ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে এবং সংশোধনমূলক বিচার ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করেন এই কিরণ বেদি। ক্লিয়ার? আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উড়িষ্যা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষে কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? না সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উড়িষ্যা। ফণী ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যা রাজ্য। এটি ছিল 2019 সালের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়। কত সালে হয়েছিল সেটা কিন্তু পরীক্ষায় আসে, 2019 সালে হয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনটা, কোন রাজ্য? না উড়িষ্যা রাজ্য। রাইট। আজকে আমরা 2018 সালে ডব্লিউপি কনস্টেবলের মেন্সের 25টি জিকে প্রশ্ন উইথ ডিটেলস আলোচনা করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এর পিডিএফ তোমরা কোথায় পাবে? যেমন আমি আগে বলেছিলাম, এই পিডিএফ তোমরা পাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ওখানে এই পিডিএফটা আমি ক্লাসের শেষেই দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নেবে। এর জন্য তোমাদের কোনো টাকা পে করতে হবে না, পুরো ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফগুলো পাবে। তোমরা জাস্ট ক্লাসগুলোকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ক্লাসগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, একটু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে আবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।